সাবস্ক্রাইব করুন মিত্র একাডেমি চ্যানেল এবং বেল আইকন প্রেস করুন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিত্র একাডেমি। আমি সুব্রত মিত্র আবার হাজির হয়েছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি করিয়েছিলাম মেনলি এক্সেলের বেসিক জিনিস। তার মধ্যে ছিল হোয়াট ইজ সেল, ছিল সেল রেফারেন্স, কী করে রো এবং কলাম অ্যাড করতে হয়, হাইড করতে হয়, ডিলিট করতে হয়, এই সমস্ত জিনিস ছিল। আরও অনেক জিনিস। যারা আমার ভিডিও দেখোনি আগের এক্সেলের, তাদের কাছে একটি অনুরোধ যে আগের ভিডিওটা তোমরা দেখে নেবে। আমার ডেসক্রিপশন থাকবে, লিঙ্ক থাকবে আগের ভিডিও, সেখান থেকে দেখে নেবে। তো আজকের ভিডিওতে মেনলি করতে চলেছি এক্সেলেরই আরও অন্য অনেক আধুনিক ফিচার্স এবং অনেক অজানা জিনিস যেগুলো আমরা জানি না এক্সেলে করতে পারা যায়, বাংলায় লেখা যায়। তো সেই জিনিসগুলো আমরা এখানে করব। তো ভিডিওটা স্কিপ না করার অনুরোধ করছি। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো এবং অবশ্যই তার সম্বন্ধে আমাকে ফিডব্যাক দিও যে কী করে আরও ভালো ভিডিও বানানো যায়। তো ফার্স্টে দেখো কিভাবে সব কিছু করছি। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে এক্সেলের কোনো একটা সেলে আমি কোনো কমেন্টস কী করে অ্যাড করব। কমেন্ট কীরকম দেখো, একটা জিনিস দেখাই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্টুডেন্ট রয়েছে হীরক নামে, তার আমি 5টা সাবজেক্টের নাম্বার দিয়েছি। এবার এখানে আমি কি করব, টোটাল বার করবো। যে এই মাউসটা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এটা কথা লেখা আছে টোটাল অফ 5 সাবজেক্ট। তো এইটাকে বলা হচ্ছে কমেন্ট করা। কোনো একটা সেলকে কি করে কমেন্ট করে, যে মাউসটা নিয়ে গেলেই সেখানে কি দিতে হবে সেটা বোঝা। কি করে বুঝবো কমেন্ট আছে? দেখো ছোট্ট একটা লাল পয়েন্ট দেখা যাচ্ছে। তো ভালো করে দেখো কি করে কমেন্ট করছি। তো মনে করো আমি এই A5 সেলেতে কমেন্ট করছি। তো সেলটা সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে একটা ইনসার্ট কমেন্ট বলে একটা অপশন। যে ইনসার্ট কমেন্ট ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার একটা কমেন্ট বক্স চলে আসবে, এখানে কম্পিউটারের নামটা দেখাবে। তো এই কম্পিউটারের নাম জায়গাটা মুছে তুমি তোমার মতো একটা কমেন্ট লিখবে। সাপোজ আমি লিখছি যে মিত্র একাডেমি লিখলাম। এটাকে আমি সাইজ অ্যাডজাস্ট করতে পারি। যদি তোমার মনে হয় যে সাইজটা বড় কমেন্ট বক্সের, তুমি সেখান থেকে সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবে। তো যেই বাইরে ক্লিক করবো দেখতে পাচ্ছ কমেন্ট হয়েছে, তার প্রমাণ হচ্ছে এই যে ব্লিঙ্ক করছে একটা লাল রঙের স্পট, এবং যেই মাউস দিয়ে যাচ্ছ এখানে কমেন্টটা দেখাচ্ছে। তুই যদি মনে করো যে কমেন্টটাকে হাইড করবে, শো করবে বা তুই ডিলিট করবে, সেক্ষেত্রেও করা যাবে। তো এখানে রাইট ক্লিক করলেই সেই একই অপশন দেখো এখানে দেখতে পাবে যে এডিট কমেন্ট অপশন। তো এখান থেকে কি করতে পারো, এই কমেন্ট যেটা লিখেছি সেটাকে তুমি চাইলে এডিট করে নিতে পারো। ডিলিট কমেন্ট অপশন থেকে কি করতে পারবে, ডিলিট করতে পারবে। কমেন্টটা যদি তোমরা ডিলিট করবে তাও করতে পারো। এবং অপশান আছে দেখো, শো অবলিক হাইড কমেন্টস। তো শো অবলিক হাইড করা মানে যদি ক্লিক করবো এটা অ্যাকচুয়ালি শো করবে, মানে অল টাইম ফিক্সড দেখো শো করছে, কোনোভাবেই হাইড হচ্ছে না। কিন্তু এটার উপর রাইট ক্লিক করে যদি আমি হাইড কমেন্টে ক্লিক করে দিই, দেখো হাইড হয়ে গেল। শো কখন করবে, যখন মাউস পয়েন্টারটা এই সেলের কাছে নিয়ে আসবো তখনই শো করবে। তো এইভাবে একটা সেলকে আমি কমেন্ট আউট করতে পারি। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের এখানে শিখতে হবে কিছু জিনিস। তার মধ্যে হচ্ছে ফরম্যাটিং অফ সেল, মানে একটা সেলের লেখাকে কী করে আমি বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো। শুধু যে আমরা নাম লিখবো তা না, আমরা তো নাম্বারও লিখতে পারি, ডেট লিখতে পারি, টাইম লিখতে পারি। তো একটা সেলের ভেতরে যখন অনেক ধরনের ডেটা দিতে হয় তখন আমাদের ফরম্যাট করা খুব জরুরি হয়। এখানে টোটাল আছে আমাদের নাম্বার ট্যাবের মধ্যে, দেখাবো একটু বাদেই, নাম্বার ট্যাবের মধ্যে টোটাল 12 রকমের এরকম ফরম্যাটিং আছে। তো একটা একটা করে দেখো। তো ফার্স্টে দেখো, নর্মালি যখন আমরা এক্সেল খুলি বাই ডিফল্ট এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছ, জেনারেল লেখা রয়েছে। তো জেনারেল হচ্ছে একদম বাই ডিফল্ট ফরম্যাটিং করা থাকে প্রত্যেকটা সেলের। যে কোনো সেলে যাও দেখো জেনারেল কথাটা কিন্তু ফিক্সড। জেনারেল মানে নর্মালি যেটা আমরা লিখি, যে সমস্ত অ্যালফাবেট লিখি, নাম্বার লিখি, সব হচ্ছে জেনারেল ফরম্যাটে থাকে। বুঝবো কি করে? সাপোজ মনে করো আমি একটা সেলেতে, এতে সব তো জেনারেল ফরম্যাটেই রয়েছে। তো আমি যখন একটা সেলেতে কোনো একটা নাম্বার লিখছি, সাপোজ লিখছি 78.00, তো 78.00 লিখলেও যেই ক্লিক করবো দেখো 78 লিখছে।
তার কারণ হচ্ছে জেনারেল ফরম্যাটে এটা একটা প্রবলেম, যে তুমি দশমিকের পরে যে 00 কিছু দাও সেক্ষেত্রে কিন্তু সে পূর্ণ সংখ্যাটাই নেয়। তো জেনারেল ফরম্যাটটা বাই ডিফল্ট আমাদের এক্সেলে থাকে, আমরা চাইলে সেটাকে চেঞ্জ করতে পারি। তো নেক্সট হচ্ছে আমাদের নাম্বার ফরম্যাট। এখানে দেখতে পাবে এখানে আছে, দেখো নেক্সট হচ্ছে আমাদের নাম্বার ফরম্যাটে কি করে আমরা জিনিসটা করব। দেখো নাম্বার ফরম্যাটে করার আগে আমরা নেগেটিভ নাম্বার লিখতে পারি, সেটাতে শুধু পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার লিখতে পারি, বা আমরা যদি চাই যে নাম্বারগুলোকে কমা কমা দিয়ে দেখাতে, সেক্ষেত্রে আমরা পারি। তো সাপোজ আমি এই সেলটাকে নাম্বার ফরম্যাটিংয়ে চেঞ্জ করছি, তো ফরম্যাটিংকে চেঞ্জ করার জন্য তুমি এখান থেকেও নাম্বার ফরম্যাট নিতে পারো, কিন্তু আমি বলবো এখান থেকে নাম্বার ফরম্যাট নিলে নাম্বার ফরম্যাটে আরো অনেক অপশন, সেগুলো এখান থেকে দেখতে পাওয়া যাবে না। তাই যেটা করছি সেটা দেখো। তো সেলেতে গিয়ে রাইট ক্লিক করলে একটা অপশন আছে, দেখো ফরম্যাট সেলস। এই যে অপশনটা, এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ অপশন। এই ফরম্যাট সেলস এর মধ্যে অনেকগুলো ট্যাব আছে। একটু আগে বলেছি যে আমি নাম্বার ট্যাবেতে করাচ্ছি, যে ছখানা ট্যাবের মধ্যে তার মধ্যে প্রথম যে ট্যাব নাম্বার ট্যাব, সেইখানে আমি যাচ্ছি। তো নাম্বার ট্যাবের মধ্যে দেখো টোটাল যে 12টা আমি বলেছি, 12টা দেখাবো, সেই 12টা রয়েছে ক্যাটাগরি। তার মধ্যে জেনারেলটা আমরা দেখেছি। নেক্সট হচ্ছে নাম্বারে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি ডেসিমেল প্লেসেস 2, মানে কি পয়েন্টের পরে তুমি কটা ঘর রাখতে চাও, 2টো ঘর, 3টে ঘর, তুমি কটা ঘর রাখবে সেটা তোমার ব্যাপার। তো এখানে রয়েছে 2, আমি চাইলে এখান থেকে কমাতে বা বাড়াতে পারি। তো আমি 3 রাখলাম, পয়েন্টের পরে আমার 3টে ঘর রাখছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজ 1000 সেপারেটেড কমা। আমরা যখন নাম্বার লিখি অনেক সময় চেকে বা জায়গায়, যখন একটা নাম্বার বড় সংখ্যা লেখার সময় আমরা কমা কমা দিয়ে লিখি, বড় ডিজিট। তো সেক্ষেত্রে আমি যদি এইটাকে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে শতকের পরে কমা, লাখের পরে কমা, এরকম কমা দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে নেগেটিভ নাম্বার বা পজিটিভ নাম্বার এখান থেকে চুজ করতে পারবো। তো এইটা আমার ফরম্যাটিং করে নিলাম, ফার্স্টে করে নিয়ে ওকে করলাম। করে আমি এই যে সেলটা নাম্বারিং ফরম্যাট হয়ে গেল। তো এই সেলেতে আমি সাপোজ লিখছি, এটা বড় সংখ্যায় লিখছি, দেখো দেখতে পাচ্ছ পয়েন্টের পরে কটা ঘর হলো, 3টে ঘর হলো, এবং কমা কমা দিয়ে সেপারেট হলো। তুমি যদি চাও এই নাম্বারটাকে যদি আরো বাড়াতে চাও, দেখতে পাচ্ছ পয়েন্টের পরে 3টে ঘরই নিচ্ছে। তো এইটা হচ্ছে নাম্বারিং ফরম্যাট। নেক্সট হচ্ছে কারেন্সি ফরম্যাট কি আমরা চাইলে যখন ডলার সাইন বা আমাদের কারেন্সি যেটা আছে রুপি সাইন, সেই সাইনগুলো কি করে দেবো। তো ফার্স্টে সেলটাই গেলাম, গিয়ে রাইট ক্লিক করলাম, করে সেম অপশন ফরম্যাট সেলস, এখান থেকে আছে এই কারেন্সি ফরম্যাট। তো দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা রয়েছে, যেটা আমি চেঞ্জ করে এখান থেকে আমি অন্য ফরম্যাট নিতে পারবো। ডলার ফরম্যাটও আছে। তো আমরা যেটা ইউজ করছি এখন, যেটা হচ্ছে রুপি ফরম্যাট, ঠিক আছে, যে কোনো একটা ফরম্যাট নিলাম, বেঙ্গলি ফরম্যাটই নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের রুপি সাইন। এবারে আমরা ডেসিমেলের পরে কটা ঘর রাখবো সেটা এখান থেকে তুমি চুজ করতে পারো, এখান থেকে তুমি বাড়াতে বা কমাতে পারো। তো আমি 2 আছে, 2 থাক, ঠিক আছে। এবারে এই যে সেলটা, এটা কি হয়ে গেল, কারেন্সি ফরম্যাটে হয়ে গেল। এবার আমি এখানে যদি লিখছি, দেখো কারেন্সি ফরম্যাটে হওয়ার জন্য সামনে রুপিস সাইন এলো, এবং দশমিকের পরে ঠিক 2টো ঘরই নিয়েছে। তো এটাকে হচ্ছে কারেন্সি ফরম্যাট। নেক্সট হচ্ছে আমাদের, যেটা এখানে লেখা নেই, এরপরে যে ফরম্যাটটা আছে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফরম্যাট। এই যে অ্যাকাউন্টিং ফরম্যাট। তো অ্যাকাউন্টিং ফরম্যাটটা আর আমাদের কারেন্সি ফরম্যাট প্রায় সেম, দেখতেই পাচ্ছ। এখানে অ্যাকাউন্টিং ফরম্যাটে যে ছিল সেই ডলার সাইন থেকে আরম্ভ করে রুপি সাইন থেকে আরম্ভ করে সমস্ত সাইনগুলো এখানে আছে। তো যে ফরম্যাটটা আমরা কারেন্সিতে করেছি ঠিক সেম ফরম্যাটই অ্যাকাউন্টিং এ, কোনো খুব একটা ডিফারেন্স কিছু নেই। তো আবার নেক্সট চলে যাচ্ছে আমরা যেটা, সেটা হচ্ছে ডেট ফরম্যাটে। তো ডেট ফরম্যাটে কি আছে, ডেট ফরম্যাটে হচ্ছে আমরা ডেটটাই কিভাবে লিখবো। অনেক সময় ডেটটাকে আমরা লিখতে পারি যে এরকম ভাবে, যে মাসটাকে আমরা 0304 দিয়ে ডিফাইন করি, কখনো আমরা মার্চ এপ্রিল এইভাবে ডিফাইন করি। তো কখনো আমরা মাসটাকে আগে ডিফাইন করে ডেটাকে পরে ডিফাইন করি, এরকম অনেক রকম ফরম্যাট এখানে আছে, ঠিক আছে। আমরা চাইলে ইংলিশ ফরম্যাট যেটা, সেটা ইউজ করতে পারি। এবং খুব ইন্টারেস্টিং জিনিস এখানে আছে যেটা, সেটা হচ্ছে এখান থেকে আমি চাইলে বাংলায় ফরম্যাট ইউজ করতে পারি। কিরকম,
দেখো বাংলা, যেটা বাংলাদেশ এবং বেঙ্গলি ইন্ডিয়া দুখানা ফরম্যাট আছে। তো আমি একটা চেষ্টা করি বাংলাদেশের ফরম্যাটটাই নেওয়ার। তো দেখো যেই এই বাংলাদেশ ফরম্যাট নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ বাংলাতে সব ডেটগুলো রয়েছে, 14ই মার্চ, এরকম ফরম্যাট রয়েছে। তার জন্য কি আমাকে বাংলা টাইপ করতে হবে? না, এখানে বাংলা টাইপ করার দরকার নেই। তো আমি একটা বাংলা ফরম্যাটে নিচ্ছি, সাপোজ মনে করো এইটাই নিলাম, নিয়ে আমি ওকে করলাম। নিয়ে আমি কিভাবে লিখবো? বাংলা তো টাইপ এখানে হয়তো কিবোর্ড নেই, তাও কিভাবে লিখবো? তো লিখছি আমি যেটা যেটা আজকের ডেটটাই লিখছি, যে 18/5/2020। যে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছ যে মে এই কথাটা চলে এসছে। তুমি চাইলে এখান থেকে অন্য ফরম্যাট নিতে পারো, এখান থেকে বাংলা ফরম্যাটের যে আরো অনেক আছে যে এইগুলো, সেগুলো নিতে পারো। 18/5/2020। তো এইভাবে বাংলা কিবোর্ড ছাড়াও আমি কিন্তু বাংলা টাইপিং বা বাংলা ডেট এটাকে আমরা করতে পারি। চাইলে ইংলিশ এখান থেকে যদি মনে হয় যে ইংলিশ ফরম্যাট করব, সেটা তাহলে করতে পারো। এখান থেকে তাহলে তোমাকে ইউএস নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমি যে কোনো একটা ফরম্যাট নিলাম। তো ইংলিশ ফরম্যাটও করা যায়। তো যেভাবে খুশি তোমাদের ফরম্যাটিং সেটা তোমাদের পছন্দ মতো। নেক্সট হচ্ছে টাইম। টাইমটাও আমরা এখানে বাংলায় করতে পারি। তো ফার্স্টে ফরম্যাটিং করছি, চেঞ্জ ফরম্যাট সেলস টাইম। দেখো টাইমে যেটা আছে সেটা হচ্ছে পিএম আছে, কখনো টাইমের এমনি দেওয়া আছে, 13, 30 দেওয়া আছে। এগুলো বিভিন্ন রকম টাইম ফরম্যাট আছে। ডেট ডেট টাইম ফরম্যাটও এর মধ্যে তুমি পেয়ে যাবে। যদি মনে হয় ডেট টাইম একসাথে দেবো, সেই ফরম্যাটও এর মধ্যে পাওয়া যায়। এছাড়াও যদি মনে হয় যে বাংলায় কি করে করব, তো এখান থেকে আছে দেখো বাংলা, বাংলা বাংলাদেশ বা বাংলা বেঙ্গলি ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছি যে অপূর্ণ এই কথাটা লেখা রয়েছে, মানে বিকেলবেলা। তো আমি একটা নিয়ে দেখি কেমন ইন্টারেস্টিং জিনিস হয়। দেখো অপরাহ্ন 2:30, 14টা 30 দিচ্ছিলাম তাই 2:30 দিল। সকালে একটা দিয়ে দেখি। তো সকালে দিয়েছি, সকাল 10:30, তাইও দেখাচ্ছে। তো এখান থেকে বাংলা যেমন করা যায়, সেখান থেকে তুমি চাইলে এখান থেকে তুমি ইংলিশ নিতে পারো। তো এইভাবে আমরা বিভিন্নভাবে টাইম ফরম্যাট করতে পারি। নেক্সট খুব ইন্টারেস্টিং পার্সেন্টেজ, এটা খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে। তার কারণ হচ্ছে পার্সেন্টেজ করার দরকার হয় বিভিন্ন মার্কশিট কাউন্টের সময়, মার্কশিট কত পার্সেন্টেজ পেয়েছে, এছাড়া অন্যান্য জিনিসে পার্সেন্টেজ কাউন্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি না কিভাবে করবো, ফর্মুলা ইউজ করি। তো পার্সেন্টেজ করার জন্য এটা বলতে হবে, যেখানে যা লিখবে সেটাকে কিন্তু সবসময় 100 হবে। পার্সেন্টেজ সবসময় 100% করে হয়। তাই এখানে আমি যদি লিখি 0.1, তো এটা যদি লিখি নর্মালি 0.1 নেবে, কারণ কি এটা জেনারেল ফরম্যাটে রয়েছে। যদি এটা সেলটার ফরম্যাট চেঞ্জ করে পার্সেন্টেজ করে দিই, তাহলে কি হবে? 0.1কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে যে ভ্যালু আসবে সেটা আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা স্যাম্পল দেখাচ্ছে, যেখানে পয়েন্টের পরে দুটো ঘর। চাইলে আমি এখান থেকে পয়েন্টের পরে কটা ঘর হবে সেটা আমি চুজ করতে পারি। তা আমি এখানে পয়েন্টের পর দুটো ঘরই রাখছি। যেহেতু 0.1 দিয়েছিলাম, তাই কি হলো, আমার 10% শো করছে। তো এইভাবে আমাদের পার্সেন্টেজগুলো বার করতে পারো, পরবর্তীকালে আসবে পার্সেন্টেজ কী করে করবো তখন দেখতে পাবে। নেক্সট হচ্ছে ফ্র্যাকশন। দেখো আমরা যদি নর্মালি জেনারেল যেটা আছে, জেনারেল যে ফরম্যাট, সেখানে যদি আমরা লেখার চেষ্টা করি 1.5, বা আমরা যদি মনে করি যে হাফ লিখবো 0.5, এটাকে কি 1/2 লেখা যায়? এক্সেলে যদি তুমি লেখার চেষ্টা করো 1/2 কিভাবে লিখবে? তো 0.5কে যদি ফ্র্যাকশনে লিখতে হয়, তার জন্য কি হবে, সেলটার ফরম্যাট সেলসে গিয়ে এই ফ্র্যাকশন অপশনটা ক্লিক করতে হবে। এখানে ফ্র্যাকশন অপশন ক্লিক করলে এবার দেখো যেটা তুমি দিয়েছো তার যে ফ্র্যাকশন অপশন এটা হবে, সেইটা এখানে দেখাবে। আমি দিয়েছিলাম 0.5, তাই আমার এটা দেখাচ্ছে। আমি এটা অন্য দিয়ে দেখি 0.25, 1/4। তো এইটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন অপশন, যেটার মাধ্যমে কোনো রকম ফ্র্যাকশন ডেটাগুলোকে পুট করা যায়। নেক্সট হচ্ছে আমাদের সাইন্টিফিক। সাইন্টিফিকটা দেখো এখানে সাইন্টিফিক একটা অপশন আছে। সাইন্টিফিক হচ্ছে কোনো সংখ্যাকে 10-এর গুণিতক রূপে লেখা যায়।
এবং তুমি ডেসিমেলের পরে কটা প্লেস নেবে সেটা তোমার ব্যাপার। এখানে দুটো থাকে বাই ডিফল্ট, সেটা আগের মতোই, যে তুমি চাইলে কটা নেবে সেটা অ্যাডজাস্টেবল। তো সায়েন্টিফিক ফরম্যাটে যদি একটা বড় সংখ্যা লেখার চেষ্টা করি তাহলে সেটা সায়েন্টিফিক ফরম্যাটে শো করছে, পয়েন্টের পর দেখাচ্ছে এবং তার কটার পরে পয়েন্ট আছে সেই হিসাবে এই নাম্বারটা ভ্যালুটা শো করছে। সেটা হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাট। নেক্সট হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাট। নর্মালি টেক্সট ফরম্যাট আর জেনারেল ফরম্যাটের মধ্যে খুব একটা ডিফারেন্স আছে তা নয়। টেক্সট ফরম্যাট জেনারেল ফরম্যাট একই, যেখানে নাম্বার অ্যাজ এ টেক্সট হিসাবে শো হবে। সাপোজ আমি ধরি যদি HS 2021, তো কোনো ব্যাপার নয়, টেক্সট ফরম্যাট আর জেনারেল ফরম্যাট একই, শুধু একটা ডিফারেন্স আছে। সেটা কি, যে জেনারেল ফরম্যাট ছাড়াও যে ফরম্যাট এখন অব্দি করেছি সবকটা দেখো সেল যেটা আছে তার সবসময় রাইট সাইড ঘেঁষে আছে। এই দেখো রাইট সাইড ঘেঁষে সবকটা কাছে লেখা আছে। কিন্তু যদি সেই লেখাটাকে টেক্সট ফরম্যাটে লেখা হয় সেটা কিন্তু সবসময় সেলের কিন্তু লেফট সাইড ঘেঁষে থাকবে। তো টেক্সট ফরম্যাটে যদি তুমি নাম্বারও লেখার চেষ্টা করো, সাপোজ আমি এটাকে নাম্বার লেখার চেষ্টা করছি, সেক্ষেত্রে ওটা কিন্তু রাইট সাইডে চলে যাচ্ছে। কিন্তু এটাকে যদি টেক্সট ফরম্যাটে করে দিই, সাপোজ আমি এটাকে যদি ফরম্যাট সেলসে গিয়ে যদি টেক্সট ফরম্যাটে করে দিই তাহলে অ্যাজ এ টেক্সট এটা কিন্তু লেফট সাইডে চলে আসছে। যেটা বলে রাখা উচিত সেটা হচ্ছে এক্সেলে যে কোনো সেল যখন থাকে জেনারেল ফরম্যাটই থাকে। এই অবস্থায় যদি কোনো নাম্বার লিখি, নর্মালি নাম্বার পুট করি, তাহলে কিন্তু সেটা সবসময় সেলের রাইট সাইডে চলে যায়। আর যদি আমি কোনো অ্যালফাবেট লিখি সেটা কিন্তু বাই ডিফল্ট সবসময় লেফট সাইডে আসে, কারণ এটাকে ও টেক্সট হিসেবে এবং এটাকে নাম্বার হিসেবে ধরে। কিন্তু আমি যদি এই সেলটাকে যদি চেঞ্জ করে যদি টেক্সট ফরম্যাটে করে দিই, টেক্সট ফরম্যাটে নিয়ে চলে আসি, তাহলে ওটা অ্যাজ এ নাম্বার হলেও সেটাকে ও এক্সেল টেক্সট হিসাবে চুজ করে। তো এই জন্য এটা 2020 নাম্বার হওয়া সত্ত্বেও এটা কিন্তু রাইটের বদলে লেফট সাইডে চলে এসছে। নেক্সট হচ্ছে আমাদের স্পেশাল। স্পেশালটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ানদের অতটা প্রয়োজন হয় না, এটা অ্যাকচুয়ালি আমেরিকানদের জন্য, কারণ আমেরিকানদের নাম্বারিং, ফোন নাম্বার বা পিনকোড লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, তাই আমি দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখো ফোন নাম্বার লেখার জন্য যদি ব্যবহার করি, এটাকে যদি ফোন নাম্বার হিসেবে চুজ করি, তাহলে আমি যদি একটা নাম্বার লেখার চেষ্টা করি, যেটা হয় সেটা হচ্ছে আমেরিকানদের ক্ষেত্রে যেমন হয় সেরকম হিসাবেই নাম্বারটা মানে লেখা হয়। আমাদের তো লেখা হয় না, আমাদের +91 দিয়ে লেখা হয়, +91 যেগুলো আমাদের ইন্ডিয়ান কোড। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমেরিকানদের ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কাস্টম। এটা খুব ইন্টারেস্টিং, কারণ এতক্ষণ যেগুলো করেছি সবকটা প্রি ডিফাইন ছিল, আগে থেকে ডিফাইন করা ছিল, আমার হাতে কোনো কিছু ছিল না, আমি নিজে থেকে সেগুলিকে ইউজ করে করেছি। এবারে যেটা আছে কাস্টম, এটা হচ্ছে আমরা ডিফাইন করব, আমরা কিভাবে ডিফাইন করব সেটা আমাদের নিজস্ব ব্যাপার। তো কাস্টমে যেটা হয় আমরা নিজেরা ডিজাইন করব। তা আমি চাইছি যে আমি এবার থেকে যেগুলো লিখবো নাম্বার, সেগুলো সামনে রুপিস সাইন, মানে রুপিস সাইন নয় RS, এই কথাটা লেখা থাকবে। তো আমি যদি প্রতিটা ক্ষেত্রে যদি এরকম RS লিখে করি সেক্ষেত্রে ডিফিকাল্ট। তো আমি চাইছি নাম্বার দেবো, বাই ডিফল্ট RS কথাটা চলে আসবে। কি করে করব? তো সেলটার ওপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলাম, কাস্টম। তো এখান থেকে দেখতে পাচ্ছ অনেক রকম অপশান আছে। এখান থেকে টাইম ডেটের নিজেরা সেট আপ করতে পারো, অথবা এই সেট আপ আছে বিভিন্ন, সেই সেট আপগুলোকে ইউজ করতে পারো। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ টাইম ডেটের সেট আপ আছে, ডেট, মান্থ, ইয়ার প্লাস আওয়ার এবং মিনিট, মানে টাইম দেখাবে এবং ডেটটাকেও দেখাবে। ঠিক আছে, এই সমস্ত ফরম্যাট আছে। তো আমি যদি মনে করি যে এই ফরম্যাটগুলো আমি নেবো না, আমি নিজের মতো একটা ফরম্যাট দেবো, তো আমি এখান থেকে মুছে দিয়ে টাইপ করছি, নিজে একটা ফরম্যাট দিলাম যে রুপিস, এই কথাটা থাকবে। সবসময় লিখতে হবে কিন্তু ডবল কোটের মধ্যে। হলো, শুধু রুপিস লিখলেই হবে না, রুপিসের পরে কটা সংখ্যা থাকবে তো সেটা কিন্তু হ্যাশ সাইনে ডিফাইন করতে হবে। 3টে সংখ্যা লিখলাম, তারপরে একটা কমা দিলাম, কারণ কি শতকের পরে আমরা কমা দিই, আবার 3টে লিখলাম, আবার কমা দিলাম, আবার 3টে লিখলাম, এভাবে আমরা লিখতে পারি, যেটা আমরা নর্মালি নাম্বারের ক্ষেত্রে লিখি, বড় নাম্বারের ক্ষেত্রে কমা দিয়ে, সেইগুলো হ্যাশ সাইন দেওয়া রয়েছে। দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম। তো এবারে আমি যখন এই সেলটা কাস্টম হয়ে গেল তখন আমি এই সেলেতে নাম্বার লিখছি। সাপোজ আমি একটা নাম্বার লিখছি
দেখো বাই ডিফল্ট কিন্তু রুপিস কথাটা চলে এলো, এবং প্রতিটা যেমন আমি দিয়েছিলাম 3টে করে হ্যাশ সাইন তারপর কমা, তাই 3টে করে হ্যাশ সাইনের পরে কিন্তু বাই ডিফল্ট এখানে পড়েছে কমা। তুমি যতগুলো হ্যাশ সাইনের পরে কমা দেবে ততগুলোর পরে পরেই কমা পড়বে। এখানে রুপিসের বদলে তোমার যদি অন্য কিছু লেখার দরকার লাগে সেক্ষেত্রেও লিখতে পারো, সেক্ষেত্রে আলাদা করে চেঞ্জ করার দরকার হবে না। তো এই ছিল আমাদের টোটাল যে ডেটা যে পার্টটা ছিল নাম্বার ট্যাবের যেটা ছিল, সেই নাম্বার ট্যাবের এই টোটাল 11টার একটা হচ্ছে অ্যাকাউন্টিং, যেটা বললাম সেম অ্যাজ কারেন্সি ফরম্যাট। তো এই ছিল। এছাড়া আরো অন্যান্য ইন্টারেস্টিং জিনিস আছে। কি জিনিস? দেখো এই যে সেলগুলোতে লিখেছি, আমি একটু আগেই বললাম যে সেলগুলোতে যখন আমি লিখবো নর্মালি যে টেক্সট হয়, টেক্সটগুলো সবসময় হয় হচ্ছে লেফট সাইড ঘেঁষে, আর নাম্বারগুলো হয় সবসময় রাইট সাইড ঘেঁষে। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বারগুলো সব রাইট সাইড ঘেঁষে আছে, টেক্সটগুলো সব লেফট সাইড ঘেঁষে আছে। তো আমি যদি চাই সবকটাকে সুন্দর করে মধ্যিখানে আনতে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হয় সেটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট কি করে চেঞ্জ করবো? তো ফার্স্টে দেখতে পাচ্ছ যখন তুমি এখানে এক্সেল খুলেছো, হোম ট্যাবে আছো, এখানে দেখতে পাচ্ছ 6খানা অ্যালাইনমেন্ট শো করছে। এই 6খানা অ্যালাইনমেন্ট কেন শো করছে? 6খানা অ্যালাইনমেন্টের বিভিন্ন রকম মানে আছে। প্রথম যে অ্যালাইনমেন্টটা আছে এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট, মানে সেলটার লেখাগুলো উপর দিক ঘেঁষে হবে। হয়তো এখানে ক্লিক করলে তেমন বুঝতে পারবে না, সেলটার উপর দিক ঘেঁষে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের সেটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট। এই মিডিল অ্যালাইনমেন্ট আর সেন্টার অ্যালাইনমেন্ট কিন্তু এক নয়। ঠিক আছে, মিডিল অ্যালাইনমেন্ট আর সেন্টার অ্যালাইনমেন্ট এক নয়। নেক্সট হচ্ছে আমাদের বটম অ্যালাইনমেন্ট, মানে সেলের নিচের দিকে ঘেঁষে হবে। যদি এই লেখাটাকে ছোট করি সেক্ষেত্রে হয়তো একটু হেরফের বুঝতে পারছো, যে সেলটার একটু হয়তো হেরফের বুঝতে পারছো। যখন আমি টপ অ্যালাইনমেন্ট করছি সেলের উপর দিকে যাচ্ছে, যখন বটম অ্যালাইনমেন্ট করছি তখন নিচের দিকে যাচ্ছে, আর যখন মিডিল করছি তখন কিন্তু ওই লাইনেরই মিডিল হচ্ছে। তো এটা হচ্ছে 3 রকম অ্যালাইনমেন্ট। এছাড়া আরো 3 রকম দেখতে পাচ্ছ নিচে রয়েছে। এটা হচ্ছে খুব কমন অ্যালাইনমেন্ট, যেটা হচ্ছে লেফট, মানে সেলের কোন দিক ঘেঁষে থাকবে। নর্মালি নাম্বার দেখতে পাচ্ছ রাইট সাইড ঘেঁষে আছে, তো আমি এটাকে যদি লেফট করি দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে লেফটে চলে গেল লেখাটা। নেক্সট হচ্ছে আমাদের সেন্টার, বুঝতেই পারছো মাঝখানে হয়েছে, এবং এটা হচ্ছে রাইট। তো এই হচ্ছে টোটাল 6খানা অ্যালাইনমেন্ট আছে। বলা ভুল হলো, 6খানা নয়, অ্যাকচুয়ালি 7খানা অ্যালাইনমেন্ট আছে। এখানে 6খানা দেখতে পেলেও আরেকটা অ্যালাইনমেন্ট আছে যেটা এখানে দেখা যায় না। সেটা কোথায় দেখা যায়? যখন আমি একটু আগে করাচ্ছিলাম যে ফরম্যাট সেলস, এখানে অ্যালাইনমেন্ট বলে একটা ট্যাব আছে, এই ট্যাবেতে যা আছে সেটা এখানেই আছে। তো এখানে একটা অ্যালাইনমেন্ট রয়েছে যে জাস্টিফাই, এছাড়াও একটা আছে যেটা হচ্ছে জাস্টিফাই, যেটা মেইনলি ওয়ার্ডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে জাস্টিফাই অ্যালাইনমেন্ট দুদিকে সমান, সেই অ্যালাইনমেন্টটা এখানে আছে। টোটাল এখানে 7খানা অ্যালাইনমেন্ট কাজ করা সম্ভব। আচ্ছা, নেক্সট আমি চাইছি এই টোটাল লেখাটাকেই সেন্টার করতে, তাহলে ফার্স্টে যেটা করতে হবে পুরোটাকে সিলেক্ট করি, করে এখানে সেন্টার যে অ্যালাইনমেন্ট আছে ক্লিক করলাম, তো সবকটাই সেন্টারে চলে এলো। আচ্ছা, এবার হচ্ছে যদি আমি লেখাটাকে কালারিং করতে চাই, সাপোজ মনে করো এই রোল, এই লেখাটাকে কালারিং করতে চাই, তাহলে কি করব? ফার্স্টে লেখাটাকে বা সেলটাকে সিলেক্ট করলাম। ওকে, নেক্সট হচ্ছে এখানে দেখো দুটো অপশন আছে, একটা ফিল কালার আর একটা হচ্ছে আমার ফন্ট কালার। ফন্ট কালারে তুমি যা দেবে সেটা হচ্ছে লেখার ওপর এফেক্ট করবে, মানে রোল যে লেখাটা রয়েছে তার উপর দেখো এফেক্ট করছে, রোল লেখাটার ওপর কিন্তু এফেক্ট করছে। আর ফিল কালার দিলে তুই ফিল কালারে যা দেবে, সাপোজ ধরলাম ফিল কালারে যা দেবে সেটা কিন্তু লেখার ব্যাকগ্রাউন্ডে যে সেল পোর্শনটা আছে সেই সেল পোর্শনে কিন্তু এফেক্ট করছে। তো দুটো কালার কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে ফন্ট কালার, একটা হচ্ছে ফিল কালার। আচ্ছা, এবারে আসা যাক খুব ইন্টারেস্টিং যেটা আমি বলেছিলাম যে করাবো, সেটা হচ্ছে একটা সেলে আমি কি করে ডবল লাইন লিখবো। খুব ইন্টারেস্টিং জিনিস। আর তার আগে বলে না ভালো, যদি এই নাম্বারটা যে আমি একটু আগে দেখাচ্ছিলাম যেটাকে আমি সাইজে ছোট করেছি, তো যদি মনে করে যে সাইজ বড় আছে তাহলে সেলে ক্লিক করে এখান থেকে সাইজ বিভিন্ন রকম আছে, যেটা 8 থেকে 72 অব্দি আছে। তো যেটা মনে হবে সেই সাইজটাকে তুমি অ্যাডজাস্টেবল করতে পারো। এছাড়াও আছে যেটা ফন্ট, সেইখান থেকে তুমি বিভিন্ন রকম ফন্ট আছে, অনেক রকম ফন্ট পাওয়া যায় আমাদের এখানে এক্সেলে, সেই ফন্ট তুমি নিতে পারো। তো শুধুমাত্র এখান থেকে নেওয়া যাবে তা নয়, এগুলো সবই হচ্ছে সেল ফরম্যাটিং এর মধ্যেও আছে। এই দেখো ফন্ট,
সাইজ, কালার এবং সঙ্গে বোল্ড করবে না ইটালিক করবে সমস্ত কিছু কিন্তু এখান থেকে করা যায়। তো এই সমস্ত কিন্তু যে শুধু এখানে আছে তা নয়, বাইরেতেও আমাদের ওইখানে হোম ট্যাবে যে ফন্ট গ্রুপ সেখানে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, নেক্সট যেটা বলছিলাম সেটা হচ্ছে কি করে একটা সেলেতে আমি ডবল লাইন লিখবো। যদি আমি মনে করি যে অনেকটা লিখবো, সাপোজ আমি লিখছি, চেষ্টা করছি, তো দেখো লেখাটা যেই লিখছি আমি কিন্তু লেখা সেল ছেড়ে বাউন্ডারি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি চাইছি যে সেলের মধ্যেই থাকুক এবং সেটাকে ডবল লাইন হিসেবে থাকুক। তো সেটা আমি কি করে করব? তার জন্য কিন্তু এক্সেল একটা খুব ভালো ফিচার্স দিই যেটা সম্বন্ধে আমাদের অনেকের আইডিয়া নেই। সেই ফিচার্সটা হচ্ছে, যেটাকে বলা হয় সেটা হচ্ছে র্যাপ টেক্সট, WRAP, র্যাপ টেক্সট। তো কিভাবে করব? সেলটায় ক্লিক করলাম, যে সেল আমি লিখেছি, এখানে দেখতে পাচ্ছি যে হোম ট্যাবে অ্যালাইনমেন্ট গ্রুপেতে আছে র্যাপ টেক্সট। যেই র্যাপ টেক্সটে ক্লিক করলাম, দেখো অটোমেটিক্যালি কিন্তু সেলের ভেতরে 2-3 লাইনে লেখাটা চলে এলো। এবার অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ সেলের মধ্যে লেখাটা ডবল লাইন হয়ে গেল, কিন্তু উইদাউট র্যাপ টেক্সট কখনোই এক্সেলে ডবল লাইন লেখা সম্ভব নয়। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। র্যাপ টেক্সট ছাড়া কিন্তু ডবল লাইন লেখা থাকে না। আচ্ছা, নেক্সট আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা যাক। সাপোজ আমি একই জিনিস লিখছি, এবারে আমি চাইছি না যে সেলের সাইজ বাড়াতে, আমি চাইছি না যে এটা কলামটার সাইজ বাড়ুক, আমি চাইছি না ডবল লাইন লিখতে, আমি চাইছি সেলের মধ্যেই লেখাটা হোক এবং লেখাটা অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল হয়ে যাক, মানে সাইজ কমে যাক। আমি সাইজ কমাবো না, নিজে থেকে যতটা দরকার সাইজ কমবে বাড়বে। তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফিচার্স আছে, সেটাকে বলা হচ্ছে সিঙ্ক টু ফিট, মানে যতটা সেল সাইজ হবে ততটা তার লেখার সাইজও হবে। সেলের সাইজ যদি কম হয় লেখাটাও ছোট ছোট হবে, সেলের সাইজ বড় হলে লেখাটা বড় হবে। তো এই অপশনটা কিন্তু যেখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম যে ফরম্যাট সেল করছিলাম, ঠিক সেইভাবে সেখানে যেতে হবে। তো রাইট ক্লিক করে আমি দেখতে পেলাম ফরম্যাট সেলস। তো এখানে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে দেখো যে অপশনটা আছে, আমি একটু করলাম কি র্যাপ টেক্সট, এখান থেকেও তুমি করতে পারো। নেক্সট অপশন কি, শ্রিঙ্ক টু ফিট। যেই ক্লিক করলাম, দেখো সেলের মধ্যে লেখাটা সাইজ ছোট ছোট হয়ে গেছে। এবারে আমি যদি মনে করি লেখাটা আমি আরো একটু লিখছি, সাপোজ ওকে, দেখো লেখাটার সাইজ আরো ছোট হয়ে, যত তুমি লিখবে লেখার সাইজ তত ছোট থাকবে। এবার তুমি লেখাটাকে আরেকটু মুছে দাও, দেখো লেখার সাইজ বড় হয়ে গেল। তো সেলের সাইজ অনুসারে লেখার সাইজ অ্যাডজাস্টেবল হবে, এটাকে বলা হয় সিঙ্ক টু ফিট। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কতগুলো সেলকে আমি একভাবে সেলটা পরিণত করব কি করে। সাপোজ আমি মনে করো এই যে জায়গাটা রয়েছে, একটা রো আমি ইনসার্ট করছি, ঠিক আছে। তো আমি ওপরে লিখতে চাই, এই সেলগুলো মিলিয়ে একটা সেল বানিয়ে লিখতে চাই যে মার্কশিট অফ ক্লাস 12। তো এই কথাটা লিখতে গেলে আমি যদি একটা সেলের ওপর লেখার চেষ্টা করি, সাপোজ এই জায়গায় সেলেতে লিখছি যে মার্কশিট অফ ক্লাস 12, এটা কি ভালো হলো? অনেকগুলো সেল, দেখো এ সেল, বি সেল, সি সেল সব কটা নিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কোন রকম সেলগুলো কিন্তু একসাথে মার্চ হয়ে যায়নি, একসাথে একটা সেলে পরিণত হয়নি। তাই আমি যদি পরবর্তীকালে এটাকে যদি বাড়ানোর চেষ্টা করি তাহলে অসুবিধা হতে পারে। তাই এটাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মার্চ সেল বলে একটা অপশন আছে। তো ফার্স্টে যেটা করতে হবে, যে সেলগুলোকে নিয়ে তুমি একটা সেলে পরিণত করবে সেই সেলগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি সিলেক্ট করলাম কি A1 সেল থেকে H1 সেল অব্দি সব কটাকে সিলেক্ট করলাম করে, এখানে দেখতে পাচ্ছ যে অপশন রয়েছে মার্চ অ্যান্ড সেন্টার, এবং এর পাশে যে অপশন রয়েছে এখানে 4 রকম অপশন দেখতে পাচ্ছ। তার মধ্যে লাস্ট অপশনটা ছাড়ো, কারণ লাস্ট অপশনটা আনমার্চ করার জন্য, মানে মার্চ করার পরে যদি মনে হয় যে মার্চ করবো না সেক্ষেত্রে এটা আনমার্চ। তো 3টে অপশন খুব জরুরি, মার্চ অ্যান্ড সেন্টার, মার্চ অ্যাক্রস, মার্চ সেল। তো আমরা যেটা করি সেটা হচ্ছে মার্চ অ্যান্ড সেন্টার করি। তার কারণ হচ্ছে এই সেন্টার করলে লেখাটা কিন্তু বাই ডিফল্ট সেন্টার থেকেই তৈরি হয়, সেন্টার থেকেই লেখাটা স্টার্ট হয় এবং দেখতে খুব সুন্দর লাগে। তো মার্চ সেন্টার শুধু এখান থেকে নয়, তুমি চাইলে যেখান থেকে আমরা সিঙ্ক টু ফিট করেছি ফরম্যাট সেলে গিয়ে সিঙ্ক টু ফিট করেছি, ঠিক সেখানে দেখতে পাচ্ছ যে একটা রয়েছে
মার্জ সেল, যেটা অলরেডি করেছি বলে এখানে টিক মার্কস রয়েছে, আগে থেকে টিক মার্কস থাকার দরকার ছিল না। তো মার্জ সেল এখান থেকেও তুমি করতে পারো। তো এইভাবে আমরা করতে পারি কি র্যাপ টেক্সট, যার মধ্যে ডবল লাইন লেখা, সিং টু ফিট মানে সেল অনুসারে লেখার সাইজ অ্যাডজাস্টমেন্ট, এবং মার্জ সেল যেখানে এক বা একাধিক সেলকে, দুই বা একাধিক সেলকে আমরা একটা সেলে পরিণত করা। ঠিক আছে, তো লাস্ট আজকে যেটা করাতে চলেছি সেটা হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জেস। মানে এই যে লেখাটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মোটামুটি সব করা লেখাই মোটামুটি হরাইজন্টাল রয়েছে। তো আমি যদি মনে করি যে লেখাটাকে একটুখানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবো বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবো, সেটা কি করে করব? এটা তো ওয়ার্ড নয় যে টেনে দিলাম ঘুরিয়ে দিলাম হয়ে গেল। তো সেক্ষেত্রে যে সেলে তুমি করবে, সাপোজ মনে করো এই লেখাটা আমি করতে চাই, তো যে সেলে তুমি করবে সেই সেলে ক্লিক করলাম, করে রাইট ক্লিক করে সেই একই অপশন ফরম্যাট সেল। তো এখানে দেখতে পাচ্ছ অ্যালাইনমেন্ট গ্রুপের ট্যাবের মধ্যে রয়েছে যেখানে এইসব অপশন ছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে দেখতে পাচ্ছ লেখাটা রয়েছে একদম টোটালি হরাইজন্টাল। বা তোমার যদি মনে হয় যে লেখাটাকে এই দিকে যদি ডিরেকশনে দেখাবে তাহলে করতে পারো, অথবা তোমার যদি মনে হয় না আমি ওই দিকে নিয়ে যাব, 44 অ্যাঙ্গেল 45 অ্যাঙ্গেলে দেখাবো, হলো, দিয়ে ওকে। যেহেতু লেখাটা র্যাপ টেক্সট করা ছিল তাই লেখাটা এরকম বাজে এসছে, তো আমি এটার উপর করার চেষ্টা করছি। দেখো লেখাটাকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাবে ঠিক তত ডিগ্রি ওরিয়েন্টেশন করলেই ও অটোমেটিক্যালি সেইটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের ছিল যে ওরিয়েন্টেশন কি করে চেঞ্জ করা হয়। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগছে এবং তোমরা নিশ্চয়ই ফলো করছো আমার এই ক্লাস। তো চাইবো তোমরা আরও বেশি করে ফলো করো আমার ক্লাস, এবং অবভিয়াসলি যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলা যে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এক্সেল আজকের 2 নম্বর ভিডিও যাচ্ছে, এরপরে আরও অনেক ভিডিও আছে, এরপরে নেটওয়ার্কিংয়ের ভিডিও আসবে। তো সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে, এবং অবভিয়াসলি যদি ভালো লাগে আমার এই ভিডিও লাইক করবে এবং শেয়ার করবে। তো আজকের মতো আমার এখানেই শেষ করছি, ধন্যবাদ।